তোমরা এসএসসি তে যারা এ প্লাস পেয়েছো, গোল্ডেন এ প্লাস পেয়েছো, বা থানা পর্যায়ে ফার্স্ট হয়েছো অথবা জেলা পর্যায়ে ফার্স্ট হয়েছো, কিংবা বোর্ড পরীক্ষায় প্রথম হয়েছো, সাথে সাথে যারা এবারের এসএসসি পরীক্ষায় ফেল করেছো, আমি তোমাদের প্রত্যেককেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখন এবার বিশেষ করে আমি তাদেরকে নিয়ে কথা বলবো যারা পরীক্ষায় তোমরা খুব বেশি ভালো রেজাল্ট করেছো, এ প্লাস পেয়েছো বা গোল্ডেন এ প্লাস পেয়েছো। দেখো, তার মানে কি, তোমরা এসএসসি সিলেবাসের একদম পাই টু পাই পড়ে কমপ্লিট করে এসেছো। তোমরা যেহেতু অনেক কষ্ট করছো, তাই আমি তোমাদেরকে একটা গল্প শোনাতে চাই। এখন আমার গল্পটা কি? আমার গল্পটা হচ্ছে কুয়ার ব্যাঙের গল্প। এখন কুয়ার ব্যাঙ, কুয়া তো চেনো, এখন একটা ব্যাঙ যার জন্মই হয়েছে কুয়াতে। এখন এই যে ব্যাঙটার জন্মই কুয়াতে, তার কাছে পৃথিবীটা হচ্ছে কুয়ার মতোই। এই পৃথিবীতে যে বিস্তীর্ণ জলরাশি আছে, সমুদ্র আছে, সাগর, মহাসাগর আছে, এটা কিন্তু তার ধারণার মধ্যে নাই। সে মনে করে এই কুয়াটাই আমার পৃথিবী। এখন এবং সে তার পৃথিবীর একদম পরতে পরতে প্রত্যেকটা জায়গায় চষে বেরিয়েছে কুয়ার ভিতরে। অনুরূপভাবে তোমরা এসএসসির যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির বইয়ের এক পাশ টু অন্য পাশে পরতে পরতে চষে বেরিয়েছো, এটা জাস্ট ওই কুয়ার ব্যাঙের মতোই। অর্থাৎ এসএসসির সিলেবাসটা হচ্ছে কুয়ার ব্যাঙের মতো, যেখানে এইচএসসির সিলেবাসটাকে আমরা বলতে পারবো সাগর বা মহাসাগর। হয়তো তুলনাটা একটু বেশি হয়ে যাচ্ছে, তবে এটা অনেকাংশেই সত্য। আমি বলতে পারি এসএসসি সিলেবাসের চাইতে এইচএসসি সিলেবাসটা অ্যাপ্রক্সিমেট 4 থেকে 5 গুণ বড়। কিন্তু মজার ব্যাপার কি জানো, তুমি এসএসসি, আমি যদি বেসিক একটা কথা বলি, আমি যদি এসএসসি ভার্সেস এইচএসসি নিয়ে একটা কম্পারিজনে যাই, তাহলে আমি দেখব এসএসসি সিলেবাস যদি 1 গুণ হয়, এইচএসসি সিলেবাস তার অ্যাপ্রক্সিমেট 4 থেকে 5 গুণ। কিন্তু এসএসসি তে তোমরা পড়াশোনা করার জন্য মোটামুটি 2 বছর, কারণ জানুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হয়, 2 বছর তোমরা সময় পেয়েছো। কিন্তু এইচএসসি তে প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা হাইয়েস্ট সময় পাবে 1 বছর, 1 ইয়ার এন্ড 8 মান্থস, এটা হাইয়েস্ট। অর্থাৎ সময় কমে যাচ্ছে, কিন্তু তোমাকে প্রিপারেশন নিতে হবে এসএসসি সিলেবাসের 4 থেকে 5 গুণ বড় সিলেবাস। এবং আমি জানি তোমরা সবাই আরেকটা গল্প শুনে এসেছো, যে সেটা কি, এসএসসিটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই এসএসসি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস হচ্ছে, কোনো মতো এসএসসিটা পাস করো, এসএসসি পাস করলে আর তারপরে তোমাকে খুব বেশি পড়াশোনা করা লাগবে না। এই কথাটা একটু মিথ্যা। এই যেহেতু তোমরা এই কথাটা শুনে এসেছো, যারা তোমাদেরকে এই কথাটা শুনিয়েছে তাদের হয়ে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। এই জায়গায় এসএসসি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এসএসসির চাইতে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক অনেক বেশি প্রভাব ফেলবে জীবনে, সেটা হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষা। কিভাবে? দেখো, আমরা হয়তো সবাই কেউ ডাক্তার হতে চাই, কেউ বা ইঞ্জিনিয়ার হতে চাই, অথবা কেউ খুব ভালো একটা সাবজেক্টে পড়ে গ্রাজুয়েশন কমপ্লিট করতে চাই। বাস্তবতা হচ্ছে, এই যে আমি ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, বা ভালো একটা সাবজেক্টে পড়তে চাই, এই যে ডাক্তার হওয়ার জন্য বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বা ভালো একটা সাবজেক্টে পড়ার জন্য তোমাকে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হবে। আর এই ভর্তি পরীক্ষা হয় এইচএসসি সিলেবাসের উপর ভিত্তি করে। এখন তার মানে এইচএসসি পরীক্ষার উপরে একদিকে যেমন এইচএসসি পরীক্ষার রেজাল্ট ডিপেন্ড করতেছে, তার সাথে সাথে অ্যাডমিশন টেস্টে তুমি কি করবা সেটাও কিন্তু ডিপেন্ড করতেছে তোমার এইচএসসি সিলেবাসের উপরে। এখন তুমি যদি একটু খেয়াল করো, যে এই যে অ্যাডমিশন টেস্টে হয়তো তুমি ডাক্তার হলে, বা তুমি ঢাকা মেডিকেলে পড়তেছো বা বুয়েটে পড়তেছো, এইটা কিন্তু এই জায়গায় তুমি যে প্রফেশনে যাবা, এর ফলাফলটা কিন্তু তোমার সারা জীবন ভোগ করতে হবে। অর্থাৎ এই এইচএসসি সিলেবাসের পড়াশোনার ইফেক্টটা তোমাকে বয়ে বেড়াতে হবে হচ্ছে সারা জীবন। আর তোমার এসএসসি রেজাল্টের ফলাফলের মেয়াদ কতদিন জানো? জাস্ট 4 মাস। কিভাবে? কারণ যখন তোমার ফার্স্ট ইয়ার পরীক্ষার
ফার্স্ট ইয়ার হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট বের হয়ে যাবে, তারপরে তোমাকে আর কেউ জিজ্ঞেস করবে না তোমার এসএসসি রেজাল্ট কত। এখন তোমাকে এরপর আর কেউ জিজ্ঞেস করবে না তোমার এসএসসি রেজাল্ট বেসিক্যালি কত ছিল। আরেকটা জিনিস খেয়াল করো, এবার আমরা কি হতে চাই? আমরা হয়তো কেউ ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ বা আমরা ডাক্তার হতে চাই, অথবা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্টে পড়তে চাই, অথবা আমরা কেউ কি করতে চাই, অনেকে আমি একটাও হইতে চাই না, আমি কারণ বাজারে সবজি বিক্রি করতে চাই। তাহলে আরেক দল হচ্ছে কাউরান বাজারে সবজি বিক্রেতা। তো খেয়াল করো, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমাদের সবার স্বপ্নের জায়গা বাংলাদেশের প্রেক্ষিতে সেটা হচ্ছে বুয়েট ভর্তি পরীক্ষা। বুয়েট ডাক্তার হওয়ার জন্য আমি চিন্তা করতেছি যে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় অ্যাডমিশন টেস্ট দিয়ে তোমাকে ডাক্তার হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলি। আমরা এই জায়গায় এই এই ভর্তি পরীক্ষা গুলাতে সাধারণত তোমার জিপিএ থেকে নম্বর হিসাব করা হয়। আমরা যদি সেই সেন্সে একটু তুলনা করি, তাহলে আমরা দেখব বুয়েট ভর্তি পরীক্ষায় এসএসসির উপরে কোনো নম্বর নাই। তোমরা অনেকে রেজাল্ট খারাপ করছো, এসএসসির উপরে কোনো নম্বর নাই। আর এইচএসসি সিলেবাসের উপরে অ্যাডমিশন টেস্টে বুয়েট ভর্তি পরীক্ষা হলো 600 নম্বরের 600 নম্বর। আমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষার কথা বলি, তাহলে এই যে মেডিকেলে এসএসসির জন্য নম্বর বরাদ্দ মাত্র 75। আর এই 75 যারা অলরেডি এ প্লাস পেয়েছো, গোল্ডেন এ প্লাস না, জাস্ট নরমাল এ প্লাস পেয়েছো, তাদের নম্বর 75-75। অর্থাৎ এই বছর আমি যদি চিন্তা করি সায়েন্স থেকে, আমি এক্স্যাক্টলি হিসাব বলতে পারবো না, ওভারঅল এ প্লাস পেয়েছে 1,35,898 জন। আমরা ধরে নিতে পারি অ্যাপ্রক্সিমেটলি সায়েন্স থেকে প্লাস পেয়েছে 1 লক্ষ জন। তার মানে এই 1 লক্ষ জনের 75 আছে, তোমারও আছে। আর এই এইচএসসি পরীক্ষায় জিপিএ তে নম্বর হলো 125, আর এটার উপরেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে নম্বর হলো 200। অর্থাৎ 375 নম্বর হলো এইচএসসির উপরে, আর মাত্র 75 নম্বর হচ্ছে এসএসসির উপরে মেডিকেল ভর্তি পরীক্ষা। আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কথা বলি, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসএসসির জিপিএ এর উপর নম্বর 30। তোমরা যারা অপশনাল মানে সহ গোল্ডেন এ প্লাস না, নরমাল এ প্লাস পেয়েছো, তাদের 30-30 আছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নম্বর হচ্ছে জিপিএ তে হচ্ছে 50, আর তোমার ভর্তি পরীক্ষা হচ্ছে 120, তার মানে 170 মার্কস। তাহলে দেখতেছো, মানে আমার টোটাল জিনিসটাই নির্ভর করতেছে আমার কোন সিলেবাসটার উপরে, এইচএসসি সিলেবাসের উপরে। আর তোমার যদি মনে হয় আমি এই জায়গায় ডাক্তার হতে চাই না, ইঞ্জিনিয়ার হতে চাই না, ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই না, আমি কি করতে চাই, কারণ বাজারে সবজি বিক্রি করতে চাই, তাহলে আমি বলবো সেই ক্ষেত্রে তোমার এই জায়গায় এসএসসি সিলেবাসের উপর নম্বর ইনফিনিটি, আর এসএসসি সিলেবাসে না পড়াশোনা করলেও চলবে 0 নম্বর। কেমন? তাহলে কিন্তু আমরা বুঝতেই পারতেছি এইচএসসিটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অতএব এইচএসসিতে আমাকে যেভাবেই হোক অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে হবে। তবে তুমি পড়াশোনা করতে চাও, আসলে তুমি না, সবাই পড়তে চায়, কিন্তু ম্যাক্সিমামই পড়তে পারে না, কারণ এই জায়গায় তোমাকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করে আগাতে হবে। তাহলে আসো আমরা একটু দেখি কি কি চ্যালেঞ্জ তোমাকে এইচএসসি থাকা অবস্থায় মোকাবেলা করা লাগবে। এখন এইচএসসিতে তোমার ফার্স্ট যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে বয়স। এখন এই যে তোমার বয়স, এখন তুমি যে বয়সটাতে আসো, সেখানে একটা কথা আছে, বয়সের দোষ। এখন বয়সের দোষ এই ব্যাপারটা আসলে কি, আমি তোমাকে ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করতে চাই। আমি যখন তোমাদের মতো এরকম এইচএসসি তে পড়ি, তখন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ডাকলো, তো ডেকে বললো, দোস্ত চল। কি মানে, ও দেখলাম খুব চিন্তিত, যে হচ্ছে খুব টেনশনে আছে। আমি বললাম কোথায়? বল প্রিন্সিপাল স্যারের রুমে। প্রিন্সিপাল স্যারের রুমে কেন? বলে আমাকে টিসি দিয়ে দেবে। আমি অবাক হয়ে গেলাম, আর ওকে টিসি দিয়ে দেবে কেন?
তখন ও বললো যে দোস্ত আমি তো অমুককে একটু বাজেভাবে প্রপোজ করছিলাম, এখন ও গিয়ে স্যারকে বিচার দিয়ে দিছে। এখন তো স্যার দোস্ত তুই একটু চল, আমাকে তো টিসি দিয়ে দেবে, তুই আমার ব্যাপারটা একটু হ্যান্ডেল কর। এখন যাই হোক, আমি আমার বন্ধুর সাথে গেলাম। যাওয়ার সাথে সাথে বন্ধুকে দেখে তো স্যার চাচ্ছে তাই গালিগালাজ করা শুরু করলো, বকা ঝকা দেওয়া শুরু করলো। হ্যাঁ তোমাকে টিসি দিয়ে দেওয়া হবে, এটা করা হবে। আমার বন্ধু তো ভয়ে যুবু যুবু অবস্থা, হ্যাঁ কাঁদবে, কাঁদে মানে কেঁদে দিয়েছে সহজ কথা। তখন আমি হুট করে আমি স্যারকে বলে ফেললাম যে স্যার ও তো এটা করে ফেলছে, ভুল করে ফেলছে, এটা ওর বয়সের দোষ। এখন আমি জানি না যে হচ্ছে তারপর স্যার কিছুক্ষণ বকাঝকা করলো, করে বললো হ্যাঁ ঠিক আছে এটা তোমাদের আসলে বয়সের দোষ, তবে নেক্সট টাইম আর এই কাজটা করো না। ওই জায়গায় বয়সের দোষ বলে আমরা বেঁচে গেলেও জীবন যুদ্ধে কিন্তু বয়সের দোষের দোহাই দিয়ে আমরা বেঁচে যেতে পারবো না। আর এই বয়সের দোষের কারণে আমরা বেশ কিছু জিনিসে এডিক্টেড হয়ে যাই। এক নম্বর যে জিনিসে এডিক্টেড হই সেটা হচ্ছে ফেসবুক। এখন ফেসবুক, তারপরে যদি কথা বলি, ফেসবুকে আমাদের কাজ কি? কোনো কাজ নেই, সারাদিন হোম পেজ স্ক্রলিং করি। আর এরপরে যেটা নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে আমাদের অতি প্রিয় মেসেঞ্জার। এখন মেসেঞ্জারে আসলে আমরা কি করি? মেসেঞ্জারে আমরা কিছুই করি না। আমরা এই বয়সে দেখা যায় যে হচ্ছে সারা রাত ভেবে, ঘন্টার পর ঘন্টা ভেবে আমরা কিছু প্রশংসা সূচক বাক্য তৈরি করি। আর তার প্রশংসা সূচক বাক্য তৈরি করার পর আমরা ছেলেরা কি করি, এই জায়গায় আশেপাশে দেখি, খুঁজে দেখি আমার ফ্রেন্ড লিস্টে কোন কোন মেয়ে আছে, একই প্রশংসা সূচক বাক্য 10 জন মেয়ে থাকলে 10 জন মেয়ের ইনবক্সে পেস্ট করে দেই। আর সেই প্রশংসা সূচক বাক্যগুলা শুনে মেয়েরা মানে ফুলে ফেপে ওঠে, ওদের গর্বে বুক ভরে যায়। তখন জরিনা নিজেকে জেরিন খান ভাবা শুরু করে। আর এই জরিনা যখন জেরিন খান ভাবা শুরু করে, সে বুক ফুলিয়ে রাস্তায় হাঁটতে শুরু করে, কিন্তু সে জানে না তাকে যে মেসেজটা দেওয়া হয়েছে একই সাথে সেই মেসেজটা পাঠানো হয়েছে আরো 10 জনকে। তো এভাবে মেসেঞ্জার ফেসবুকিং করতে করতে ছেলেরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় কোনো মেকআপ সুন্দরী প্রেমে পড়ে যায়। আর যেদিন ওই মেকআপ সুন্দরীর সাথে ছেলেটার দেখা হয়, তখন সে ওই মেকআপ সুন্দরীকে বাস্তবে দেখে নিজে অজ্ঞান হয়ে যায়। আর মেয়েদের ক্ষেত্রে কি হয়, আমরা হয়তো অনেক সময় এইরকম মেসেজিং করতে করতে, রাতের পর মেসেজিং করতে করতে এক সময় আমরা জান ও বেবির খোঁজ পেয়ে যাই। কিন্তু তুমি কিন্তু জানো না, এই তোমার ওই জান ও বেবি তোমার জান নিয়ে সিনিবিনি খেলছে। তোমার জান নিয়ে কাউকে সিনিবিনি খেলার সুযোগ তুমি দিও না। আমি এই জায়গায় ছোট্ট একটা কবিতা বলি মাঝে মাঝে, যে সারা রাত করে চ্যাট বানিয়েছে তুমি ফ্যাট, মনে রেখো একদিন তোমার সেই প্রিয়তম বা প্রিয়তমা তোমাকে দিয়ে যাবে বিশাল বড় একটা স্যাক। যখন তোমার চেয়ে ভালো কাউকে সে পেয়ে যাবে, তখন কিন্তু সে তোমার জীবনে থাকবে না। আর এই জায়গায় একটা কথা তুমি সবসময় মনে রেখো, ফোনের ওপাশ থেকে যে নারীটা তোমাকে বলবে এই পৃথিবীতে আমি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি, মনে রাখবে এই পৃথিবীতে যে মেয়ে তোমাকে তোমার মায়ের চাইতে বেশি ভালোবাসে, সে মেয়ে অবশ্যই মেয়ে না, সে একটা কালনাগিনী। আর তোমরা আরো একটা জিনিস মাথায় রেখো, এই পৃথিবীতে ফোনের ওপাশ থেকে যে পুরুষটা তোমাকে বলে এই পৃথিবীতে আমি তোমাকে সবার চাইতে বেশি ভালোবাসি, মনে রেখো যে পুরুষ এই পৃথিবীতে তোমাকে তোমার বাবার চাইতে বেশি ভালোবাসে, সে অবশ্যই পুরুষ না, সে কাপুরুষ। অবশ্যই তুমি কোনো কাপুরুষ বা কালনাগিনীর প্রেমে পড়তে পারো না, আর তুমিও কারো জীবনের কাপুরুষ বা কালনাগিনী হতে পারো না। এরপর আমরা যে জিনিসটাতে মজে যাই সেটা হচ্ছে মোবাইল গেমস বা মোবাইল গেমস অথবা কম্পিউটার গেমস। ঘন্টার পর ঘন্টা চলে যায়, আমরা খুঁজে পাই না যে হচ্ছে আমরা এখান থেকে বের হব কিভাবে। মনে হয় কন্টিনিউয়াস, মনে হয় আমি এই গেমসের পৃথিবীর 1 নম্বর হব। তারপর তুমি যে এরপরে আমাদের যে জিনিসটায় আমরা ডুবে যাচ্ছি সেটা হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে দিচ্ছি। এই যে এইচএসসি আমাদের এই বয়সন্ধিকালে, এই বয়সে আমাদেরকে বন্ধু বান্ধবটা খুব ভালো করে নির্বাচন করতে হবে। আমাদেরকে গঠনমূলক, যেসব বন্ধুরা গঠনমূলক কাজ করে, যাদের সাথে পজিটিভ আলোচনা হয়, তাদের সাথে থাকতে হবে, তাদের সাথে সাথে বেশি সময় দিতে হবে। অনেকে এই কাজ করে যে হচ্ছে আমাকে বলে যে ভাইয়া আমার বন্ধু বান্ধব খারাপ হতে পারে, আমার সার্কেলটা খারাপ হতে পারে,
কিন্তু আমি নিজেকে ওদের কাছ থেকে বাঁচিয়ে চলতে পারি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি, আমার কোনো সমস্যা হয় না, আমি নষ্ট হয়ে যাচ্ছি না। তো হ্যাঁ, তুমি খারাপ সঙ্গীর সাথে বা খারাপ সঙ্গ সাথে থেকেও তুমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছো, এই কারণে অবশ্যই আমি তোমাকে অভিনন্দন জানাবো। কিন্তু অবশ্যই অভিনন্দন জানাবো, তুমি অবশ্যই অভিনন্দন পাওয়ার যোগ্য। তবে আরেকটা জিনিস তোমাকে সাথে মাথায় রাখতে হবে। দেখো, মানুষ বা আমাদের এই বয়সটা আমরা হচ্ছে আপেলের মতো, বা হচ্ছে তুমি চিন্তা করো বা কম আপেলের মতো অথবা আঙ্গুরের মতো চিন্তা করো, যেটা একটা পচনশীল ফল। তাহলে এই ফলটা যদি বাইরে থাকে, বাইরে অনেক ধুলাবালি জ্যামস এর সংস্পর্শে যখন থাকবে, সে ভালো থাকবে। কিন্তু কতদিন ভালো থাকবে? 10 দিন ভালো থাকবে, বা 12 দিন ভালো থাকবে, বা 15 বা 1 সপ্তাহ ভালো থাকবে। কিন্তু এই ফলটাকে আমি যদি ফ্রিজে গিয়ে সংরক্ষণ করি, তাহলে কিন্তু সে হয়তো 2 মাস বা 3 মাস বা তার চাইতে বেশি সময় সে ভালো থাকবে। সুতরাং এই জায়গায় তুমি ওদের সংস্পর্শে থেকেও ভালো আছো, এই কারণে কনগ্রাচুলেশন। তবে তুমি যদি ভালো সঙ্গীদের সাথে মেশো, তাহলে তুমি এর চাইতেও আরো বেশি ভালোভাবে থাকতে পারবে। সঙ্গ নির্বাচন করাটা এই সময় অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার আমি আরেকটা কথা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে তোমাদেরকে এবার আমি আরেকটা গল্প শোনাতে চাই। দেখো, যে হচ্ছে তোমরা কি জানো যে হলো বানরকে কিভাবে খাঁচায় বন্দি করা হয়, বা বানরকে পোষ মানানো হয় কিভাবে? বানর তো বন্য প্রাণী। তাহলে এই বানরকে পোষ মানানোর জন্য একটা খাঁচার ভেতরে ছোট্ট একটা ছিদ্র করা হয়। ওই ছোট্ট একটা ছিদ্র করা হয় এবং খাঁচার ভেতরে অনেকগুলা বাদাম রেখে দেওয়া হয়। এখন বানর যখন খাঁচার কাছাকাছি এসে বাদামকে দেখে, তখন ওই ছোট্ট ছিদ্র দিয়ে নিজের হাতটা ঢুকাই দেয়। এখন হাতটা ঢুকাই দিয়ে সে চারপাশের বাদামগুলো এক জায়গায় করে মুষ্টিবদ্ধ করে। আর যখন বাদামগুলো মুষ্টিবদ্ধ করে, তখন তার মুষ্টিটা কিন্তু অনেক বড় হয়ে যায়। আর মুষ্টিটা অনেক বড় হয়ে গেলে সে যখন হাতটা বাইরে বের করে নিয়ে আসতে চায়, তখন সে কিন্তু আর বের করতে পারে না। এখন এই জায়গায় সে কিন্তু খুব সহজেই হাতটা বের করে নিয়ে আসতে পারতো, যদি বাদামটা সে ফেলে দিত। কিন্তু বানর ওই মুহূর্তে বাদামের মায়া ত্যাগ করতে পারে না। আর বাদামের মায়া ত্যাগ করতে না পারার কারণে তার হাতটা আটকে যায় এবং এক পর্যায়ে তাকে খাঁচায় বন্দি করে ফেলা হয়। অনুরূপভাবে আমাদের জীবনে আমরা এরকম অসংখ্য বাদামের মতো মায়ায় পড়ে আছি, বাদামের মতো মায়াজালে আটকে আছি। এরকম একটা মায়াজাল হচ্ছে ফেসবুক, এরকম একটা মায়াজাল ইউটিউব, এরকম একটা মায়াজাল হচ্ছে তোমার হচ্ছে ধরো তোমার মেসেঞ্জার, বা এরকম আরেকটা মায়াজালের কথা যদি বলি, সেটা হচ্ছে তোমার প্রিয়তম বা প্রিয়তমা। আরেকটা মায়াজাল যদি আমরা বলি যে আড্ডা। এই অসংখ্য মায়াজাল থেকে তোমাকে যে কোনো না যে কোনো ভাবে হোক বের হয়ে আসতে হবে। আর না হলে বানরের মতো তুমি ওই বাদামের মায়ায় পড়ে গেলে তোমাকে অবশ্যই খাঁচায় বন্দি থাকতে হবে। এবার আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, তুমি সবসময় মাথায় রেখো যে শয়তানের কিন্তু কোনো শত্রু থাকে না। শত্রু হয় মানুষের, বিশেষ করে ভালো মানুষের। তো তুমি যেহেতু ভালো মানুষ, তার মানে তোমার অবশ্যই শত্রু থাকবে। তোমার শত্রুগুলো কি? তোমার শত্রু ফেসবুক, তোমার শত্রু ইউটিউব, তোমার শত্রু হচ্ছে আড্ডাবাজি, তোমার শত্রু পাশের বাসার আন্টি। তবে এই তোমার যতগুলা শত্রু আছে, আমি বলবো না তুমি এগুলোকে ঝেড়ে ছুঁড়ে ফেলে দাও। আমি যতই বলি তোমাকে ফেসবুক ব্যবহার করা যাবে না, মেসেঞ্জার ব্যবহার করা যাবে না, এই ইউটিউবিং করা যাবে না, তুমি কিন্তু সেগুলো করবেই, তুমি মায়ায় জড়াবেই। তো আমি তোমাকে বলবো না যে তুমি এগুলা ছেড়ে দাও, আমি তোমাকে বলবো এগুলাকে শত্রু থেকে কনভার্ট করে বন্ধুতে কনভার্ট করো। এই শত্রুগুলাকে, সবগুলো শত্রুগুলাকে তোমাকে বন্ধুতে কনভার্ট করতে হবে। এখন আমরা এগুলোকে বন্ধুতে কনভার্ট করব কিভাবে? তুমি ফেসবুকে থাকো, সমস্যা নাই, তুমি হোম পেজে স্ক্রলিং করিও না। ফেসবুকে দেখবা যে এইচএসসি এবং ভর্তি পরীক্ষা রিলেটেড অনেকগুলো এডুকেশনাল গ্রুপ আছে। তুমি সেই এডুকেশনাল গ্রুপগুলোতে সময় দাও, তাহলে দেখবে তুমি সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে এবং পড়াশোনার জন্য মোটিভেশনও পেয়ে যাবে। তুমি ইউটিউবিং করো, সমস্যা নাই, তবে ইউটিউবে গিয়ে তুমি প্রাঙ্ক ভিডিও দেখিও না। তুমি ইউটিউবে গিয়ে তুমি শিক্ষামূলক ভিডিওগুলো দেখো। এইচএসসির প্রত্যেকটা সাবজেক্টের কন্টেন্ট গুলা বাংলায়, ইংরেজিতে, ইভেন অন্য যে কোনো ভাষায় সকল কন্টেন্ট তুমি পাবে। তুমি সেখানে গিয়ে
বিভিন্ন ক্লাস যাচাই করে তুমি তোমার এইচএসসি কারিকুলাম কিন্তু ইউটিউব থেকেও কমপ্লিট করতে পারবে। তুমি সেই ইউটিউবকে শত্রু থেকে বন্ধু বানায় নাও। তুমি একটা কাজ করো, যে হচ্ছে আমি যতই বলি তুমি কারো মায়ে জড়ায় না, তুমি কিন্তু মায়ে জড়াবে। ইভেন তুমি প্রেমে পড়ে যেতে পারো, গভীর প্রেমে পড়তে পারো। আমি বলবো না যে হচ্ছে তুমি সেটাকে ছেড়ে দাও। এই জায়গায় বাস্তবতা হচ্ছে পৃথিবীটা এমন, আমাদের চারপাশে অনেক প্রজাপতি ঘুরতেছে, অনেক প্রজাপতি আছে, লাল নীল সুন্দর শ্বেত শুভ্র প্রজাপতি গুলো খেলা করতেছে। আমরা কন্টিনিউয়াস চাচ্ছি এ পাশের প্রজাপতিটা ধরি, এই পাশেরটা ধরি, এ পাশেরটা ধরি। আমরা কন্টিনিউয়াস প্রজাপতি ধরার জন্য ব্যস্ত। কিন্তু এপিজে আবুল কালামের একটা বিখ্যাত উক্তি আছে, যে হচ্ছে তোমরা প্রজাপতির পিছনে দৌড়ায় না, তোমরা ফুল গাছ রোপণ করো। আর তোমরা যদি ফুল রোপণ করতে পারো, তাহলে ফুলের মধু খাওয়ার জন্য অনেক প্রজাপতি লাইন ধরবে। তো অনুরূপ ভাবে তোমরা আজকে যারা বিভিন্ন প্রজাপতিকে ধরার জন্য দৌড়াচ্ছ, তোমরা প্লিজ এটা করিও না। এটা না করে তুমি হচ্ছে ফুল, তুমি তোমার নিজেকে পরিচর্যা করো, নিজেকে তৈরি করো। তা তুমি যখন তোমার ফুলটা যখন বিকশিত হবে, সেখানে মধু চলে আসবে, তখন এই ফুলের মধু খাওয়ার জন্য অসংখ্য প্রজাপতি লাইন ধরবে। আর এই অসংখ্য প্রজাপতির মধ্যে সবচেয়ে সুন্দর স্মার্ট গ্ল্যামারাস প্রজাপতিটাকে তুমি কুক্ষিগত করে ফেলতে পারবে। এই জায়গায় আমি আরেকটা গল্প বলতে চাই, সেটা হচ্ছে আমরা অনেকে কাঠবিড়ালি পুষতে চাই, আবার সুন্দর করে কথা বলে তোতা পাখি, সেটাও পুষতে চাই। এখন এপিজে আবুল কালামের আরেকটা কথা এই জায়গায় বলতে হয়, যে হচ্ছে আমি একবার তোতা পাখি পুষতে চেয়েছিলাম, তো তোতা পাখি আমার পোষ মানেনি, সে আমাকে ছেড়ে উড়ে চলে গেছে। আমি এরপর কাঠবিড়ালি পুষতে চাইলাম, কিন্তু কাঠবিড়ালিও আমার পোষ মানলো না, সেও আমাকে ছেড়ে উড়ে চলে গেল। কিন্তু আমি পরবর্তীতে গাছ রোপণ করলাম। পরবর্তীতে গাছটা যখন বড় হলো, তখন ওই গাছে অসংখ্য কাঠবিড়ালি, অসংখ্য তোতা পাখি এসে ভিড় করা শুরু করলো, বাসা বাঁধতে শুরু করলো। ঠিক তদ্রুপ তোমার জীবনেও এই সফলতার গাছ রোপণ করতে হবে। এই সফলতা দিয়ে গাছটাকে অনেক বড় করতে হবে। আর এই গাছটা যখন বড় হয়ে যাবে, তখন দেখবে তুমি আজকে যাদেরকে ধরতে চাচ্ছ, আজকে যাকে কাছে পেতে চাচ্ছ, এরকম অনেকেই সেই গাছে এসে বাসা বাঁধবে। তখন কিন্তু তোমাকে ওদের কাউকেই হারাতে হবে না। এই জায়গায় আমাদের এটা ছিল আমাদের প্রথম চ্যালেঞ্জ। আমরা যদি বলি দ্বিতীয় চ্যালেঞ্জটা কি, তোমার এখন 2 নম্বর যেটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে ভাব। এখন তোমার এই বয়সে তোমার 3 ধরনের ভাব আছে। 3 ধরনের ভাবে তুমি ভাবুক। হ্যাঁ, এই জায়গায় আমি যদি প্রথম ভাবটার কথা বলি, যে আমি A+ পেয়েছি বা আমি গোল্ডেন A+ পেয়েছি, ওয়াও, হ্যাঁ, ইয়েস, আই এম সামথিং। অবশ্যই ইউ আর সামথিং। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আমি অমুক স্কুলের ফার্স্ট বয় বা সেকেন্ড বয়। আর 3 নম্বর ভাব, আমার বাবা অমুক, আমার মা অমুক। এগুলা অবশ্যই ভাব। তবে এইচএসসির জীবনটা কেমন জানো? এইচএসসির জীবনটা হচ্ছে শুক্রবারে জামাতে নামাজ পড়ার মতো। সেই শুক্রবারের জামাতে মন্ত্রী যেমন থাকে, মুচিও থাকে, এই জায়গায় এমপিও থাকে, একদম সামান্য চাকরিজীবী থাকে, ডাক্তার ইঞ্জিনিয়ারও থাকে, একদম 4র্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীও থাকে। সেই জায়গায় কিন্তু সকলেই সমান। ঠিক এইচএসসির এই যুদ্ধক্ষেত্রে গোল্ডেন A+ পাওয়া, A+ পাওয়া, A গ্রেড পাওয়া, সবাই এক কাতারে, সবাই সমান। আর সবসময় মনে রাখবে, জীবনটা হচ্ছে বাইসাইকেলের মতো। যতক্ষণ তুমি প্যাডেল ঘোরাবে, ততক্ষণই বাইসাইকেলটা চলবে। আর ঠিক যে মুহূর্তে প্যাডেল ঘোরানো বন্ধ করে দেবে, তখনই বাইসাইকেল থেকে তুমি পড়ে যাবে। সুতরাং তুমি যেদিনই তোমার পড়াশোনার গতিটা থামাই দেবে, যেদিনই প্যাডেল ঘোরানো বন্ধ করে দেবে, মনে করবে তোমার জীবনটাও কিন্তু থেমে যাচ্ছে। আর এগুলা তুমি যে জিনিসগুলো নিয়ে ভাব নিচ্ছ, এই যে তুমি গোল্ডেন A+ পেয়েছো, তুমি অমুক স্কুলের ফার্স্ট বয়, কিংবা তোমার বাবা অমুক, একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখবে যে এই জিনিসগুলো আসলে ভাব নেওয়ার মতো কিছু না, বরং এগুলো তোমার মন্দ ভাগ্যের কারণ, খারাপ লাগার কারণ। এগুলো তোমার ব্যাড লাক, যে তুমি A+ পেয়েছো, তুমি একটা স্কুলের ফার্স্ট বয়, তুমি তোমার বাবা অমুক। কারণ এই প্রত্যেকটা জিনিসই
তোমার চারপাশের মানুষের প্রত্যাশা বাড়িয়ে দেবে, আর প্রত্যাশার চাপে একটা পর্যায়ে তুমি বিপর্যস্ত হয়ে যাবে। আসো একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করি। এই জায়গায় 2017 সালে এসএসসিতে এ প্লাস পেয়েছিল 1,04,761 জন। আর এই 2017 সালে এসএসসি তে এ প্লাস পাওয়া ব্যাচটি 2019 সালে যখন এইচএসসি পরীক্ষা দিল তখন তারা এ প্লাস পেল 44,049 জন। কিন্তু এই 44,049 জনের সবাই কিন্তু এসএসসি তে এ প্লাস পায় নাই। এসএসসি তে এ প্লাস পেয়েছে, আবার এইচএসসি তেও এ প্লাস পেয়েছে এমন শিক্ষার্থী সংখ্যা মাত্র 30,000 সামথিং ছিল। তার মানে 1,04,761 জন থেকে এইচএসসি তে এ প্লাস পেল মাত্র 30,000 জন, যেটাকে যদি আমি অনুপাত বিভক্ত করি তাহলে দেখা যাবে 28%। অর্থাৎ প্রতি 4 জন এসএসসি তে এ প্লাস পাওয়া শিক্ষার্থীর 3 জনই এইচএসসি তে গিয়ে এ প্লাস পায় নাই, মিস করছে। খুবই অ্যালার্মিং। আরেকটা তথ্য তোমাদের এবার এ প্লাস পেয়েছে 1,35,898 জন। মনে রেখো এইচএসসি তে গিয়ে হয়তো তোমরা এর মধ্যে সর্বোচ্চ 35,000 জন এ প্লাস পাবা। এবার আরেকটা জিনিস কিন্তু সাথে সাথে মাথায় রেখো, এই যে 44,000 জন যে এ প্লাস পেয়েছিল এর মধ্যে 30,000 যাদের এসএসসি তে এ প্লাস ছিল, আর 14,000 কিন্তু এসএসসি তে এ প্লাস ছিল না। তার মানে এসএসসি তে এ প্লাস না পেয়ে এইচএসসি তে একটা কোপানো পড়াশোনা দিয়ে এইচএসসি তে ভালো রেজাল্ট করেছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, এসএসসি তে 3 পয়েন্ট, এসএসসি তে একবার ফেল করছে কিন্তু এইচএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়েছে, এরকম অসংখ্য নজির আছে। এরকম অসংখ্য নজির আছে বলেই এইচএসসি তে 2 বার ফেল করার পরেও কুমিল্লা বোর্ডে ফার্স্ট হওয়া স্টুডেন্টের নামটা হচ্ছে গৌরাঙ্গ মজুমদার। এসএসসি তে তোমার 3 পয়েন্ট সামথিং পেয়ে বুয়েটে পড়তেছে, এরকম অনেক নজির আছে। আরেকটা জিনিস মনে রাখবে, এখন কিন্তু বুয়েটে পরীক্ষা দিতে তোমার এসএসসি তে জিপিএ লাগবে মাত্র 4। টেনশনের কোনো কারণ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসএসসির জিপিএ মাত্র 3.5। মেডিকেলে পরীক্ষা দিতে এসএসসির জিপিএ মাত্র লাগে হচ্ছে মাত্র 4, যেটা তোমাদের সবার আছে। কিন্তু যে জিনিসটা তোমাদের সামনে, যারা রেজাল্ট খারাপ করছো, তোমাদের সামনে একটা সুযোগ আছে। তোমাদেরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। এই কারণে আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় একটা সুযোগ দিছে। কি দেখো, যে একটা ছেলে এসএসসি তে এ প্লাস পেয়েছে বা গোল্ডেন এ প্লাস পেয়েছে, সে যদি এইচএসসি তেও এ প্লাস বা গোল্ডেন এ প্লাস পায় তাহলে মানুষ কিন্তু তাকে খুব বড় বাহবা দেবে না, কারণ এটা তাদের এক্সপেক্টেড এর মধ্যেই ছিল, তারা এটা প্রত্যাশা করেছিল, এটা হতেই পারে, স্বাভাবিক। কিন্তু তুমি যে ছেলেটা এসএসসি তে 3.5 পেয়েছো, তুমি যদি এইচএসসি তে এ প্লাস পেয়ে যাও বা গোল্ডেন এ প্লাস পেয়ে যাও, এটা একটা ট্রিমেন্ডাস জিনিস হবে। তোমাকে নিয়ে পত্রিকা সংবাদ প্রকাশ করবে, তোমাকে নিয়ে চারপাশে উল্লাস শুরু হয়ে যাবে, তোমাকে সবাই বাহবা দেবে। অর্থাৎ এসএসসি তে এ প্লাস পেয়ে এইচএসসি তে এ প্লাস পাওয়া এর চেয়ে কোটি কোটি গুণে মাহাত্ম্যপূর্ণ হলো এসএসসি তে 3.5 পেয়ে এইচএসসি তে গোল্ডেন এ প্লাস পাওয়া। তোমার সামনে সেই সুযোগটা আছে, সেটা কাজে লাগাও। তোমার এটা ফেইলার না, এটা হচ্ছে তোমার সফলতার প্রথম ধাপ। মনে রাখবে, এভরি ফেইলার ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ড সাকসেস। অতএব তোমরা সেই সুযোগটা কাজে লাগাও। আর অন্যভাবে একটু চিন্তা করবে, ধরো তুমি এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়েছো, এখন কোনো কারণে তোমার যদি এইচএসসির এ প্লাসটা নষ্ট হয়ে যায়, মিস হয়ে যায়, তাহলে কিন্তু আশেপাশের প্রত্যেকটা মানুষ, পাশের বাসার আন্টি, কেউ কিন্তু বসে থাকবে না, প্রত্যেককে তোমাকে নিয়ে কথা বলবে। অতএব এই জায়গা থেকে বের হয়ে আসতে গেলে তোমাকে অবশ্যই ভেবে দেখতে হবে, পড়াশোনা করতে হবে। এবার অনেকে ভাবতেছে আমি তো অমুক স্কুলে ফার্স্ট বয় ছিলাম। আমি তোমাকে ছোট্ট একটা পরিসংখ্যান দিতে চাই। বাংলাদেশে হাই স্কুল আছে বেশি না, মাত্র 23,500 জন। 23,500টা স্কুলে মিনিমাম 23,500 ইন্টু 3 প্রায় 70,000-এর মতো ফার্স্ট বয় আছে। সায়েন্স গ্রুপে অ্যাটলিস্ট 23,000 ফার্স্ট বয় আছে। কোন কোন স্কুলে একাধিক সেকশন আছে, সেক্ষেত্রে একাধিক ফার্স্ট বয় আছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েট মেডিকেলে তোমাদের জন্য সিট মাত্র 6,000। আর 6,000-এর মধ্যে এর মধ্যে ফার্স্ট বয় সেকেন্ড বয় চান্স পাবে সর্বোচ্চ 2,000। আর বাকিগুলা কিন্তু যারা জীবনে কোনোদিন ফার্স্ট সেকেন্ড হয়নি এরকম স্টুডেন্টরাই চান্স পাবে। অতএব এটা নিয়ে গর্বে বুক ফোলানোর কোনো কারণ নাই, বরং এটা তোমার উপর প্রত্যাশার চাপ বাড়িয়ে দিয়েছে। তোমাকে এখন অনেক বেশি বেশি পড়াশোনা করতে হবে। আর এরপরে
আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে এরপর তোমাকে যে চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে সেটা হচ্ছে তোমার চারপাশের পরিবেশ। এই এইচএসসিতে কি হবে, আমাদের ম্যাক্সিমাম ছেলেপেলে গ্রাম থেকে আমরা কি চলে আসবো শহরে, জেলা শহরে অথবা বিভাগীয় শহরে বা ঢাকায় চলে আসব একটা ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য। আর যখন ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য আসবো তখন আমরা হয়তো উঠবো কোনো ম্যাচে বা কোনো একটা জায়গায়। আমি আমার ম্যাচ জীবনের প্রথম দিনের গল্পটা একটু শেয়ার করতে চাই। দেখো, আমি ম্যাচে বাড়ি থেকে চলে আসলাম, আমি ম্যাচে উঠলাম। এখন ম্যাচে উঠে প্রথম রাতটা কোনো ক্রমে যখন ম্যাচের রুমে ঢুকি তখন দেখি আমি একটা বিশাল সাম্রাজ্যে চলে আসছি। বিশাল সাম্রাজ্যের চার কোনায় 4টা বেড আর হচ্ছে 4টা টেবিল, আর মাঝখানে কোনো জায়গা নেই। অর্থাৎ 4 জনকে থাকতে হবে, যে রুমের মাঝখানে কোনো জায়গা নেই, এরকম একটা রাজ্যে, বিশাল রাজ্য। তো বিশাল রাজ্যে আমি কি জানি বল রাত 10টা-12টার সময় ঢুকে প্রথম দিন মাত্র ঘুমালাম। সকালে উঠলাম যে বাইরে যাব, টয়লেটে যাব, ফ্রেশ হব। এখন বের হয়ে দেখি বিশাল বড় একটা লাইন, বিশাল বড় লাইন। মনে হয় ওই যে ত্রাণ নেওয়ার জন্য মানুষ যেভাবে লাইন ধরে ওই রকম লাইন। আমি ভেবে পেলাম না এই লাইনটা কিসে। তখন খোঁজ নিয়ে দেখলাম এটা হচ্ছে টয়লেটে যাওয়ার লাইন। আমি অবাক হয়ে গেলাম। তো যাই হোক, তারপরে টয়লেট শেষ করে পেট ক্ষুধায় চিচি করতেছে। এখন মনে হচ্ছে সকালে একটু খাওয়ার দাওয়া প্রয়োজন। এখন খাবার সামনে নিয়ে বসলাম যে হচ্ছে আমরা যখন বাসায় থাকি তখন বাবা মা বাজারে সবচেয়ে দামি মাছটা কিনে, আর যখন তুমি হোস্টেলে থাকবা তাদের যেহেতু এখানে ব্যবসা করতে হবে তারা সবচেয়ে কম দামি মাছটা কিনবে যাতে টাকা কম লাগে। এই জায়গায় তুমি বাসায় থাকতে বাজারে সবচেয়ে ভালো সবজিটা খেয়েছো, মেসে যখন চলে আসতেছো সবচেয়ে পচা সবজিগুলা এই জায়গায় কোনো মতো খাওয়ার অবস্থা আছে সেগুলো নিয়ে এসে তোমার সামনে খাওয়ার জন্য দেওয়া হচ্ছে। আর খাবারের কি চেহারা, দেখলেই যে খাবার ভেতরে না গিয়ে বাইরে চলে আসে। তো যাই হোক, তারপরে তোমাকে কষ্ট করে খেতে হবে, আমিও খেলাম। কিন্তু এরপরে দেখি হাত ধোবো বা একটু পানি খাবো, পানি নাই। তো পানি না থাকলেও সমস্যা নাই, কারণ এই মেস বা হোস্টেলের ডাল আর টিউবওয়েলের পানির মধ্যে কোনো পার্থক্য নাই। তুমি দুইটার মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য করতে পারবা না। এখন পরের স্টেপে মনে হলো সকালে একটু পড়াশোনা করি। এখন সকালে পড়তে যাব, তখন পাশের দেখলাম যে হচ্ছে 2 জন পড়াশোনা করতেছে আর বাকি 2 জন গল্প গুজব করতেছে। ওই 2 জন তখন বললো তোরা পরে কি করবি, পরে তো পড়াশোনা অনেক সময় পাবি। সকালে পড়াশোনা হলো না, কলেজে গেলাম। বিকেলে মনে হলো এখন একটু পড়ি। তখন এই জায়গায় কিছুক্ষণ পরে বন্ধু বান্ধব এসে চল খেলি, আমরা খেলতে গেলাম, বাইরে খেলতে গেলাম। রাতে মনে হচ্ছে পড়ি। এই 4 জনের মধ্যে একজনের প্রিয়তমা আছে, বাকি 3 জনের কারো প্রিয়তমা নেই। সে তার প্রিয়তমার সাথে সন্ধ্যার পর থেকে গভীর প্রেমালাপ শুরু করছে, আর সেগুলা দেখে আমরা